একদিকে শহরের লম্বা গাড়ির লাইন, হর্নের আওয়াজ আর বিষাক্ত কালো ধোঁয়া, আর অন্যদিকে সবুজে ভরা ঘন জঙ্গল, পাখির কলতান আর শান্ত নদীর হাওয়া। তো আজ থেকে কয়েকদিন আগের কথা, আমি র্যান্ডামলি মোবাইলে সার্চ করছিলাম যে কলকাতার কাছাকাছি নদীর ধারে ঘন জঙ্গল কোথায় আছে, এবং ঠিক সেই সময় একটা ভিডিও আমার সামনে আসে, এবং সেটা দেখার পর আমি কল করি প্রশান্ত দাকে। হ্যালো, বলো। ভালো আছো? এই চলছে সব। বলছি, নদীর ধারে একটা ভালো জঙ্গলের খোঁজ পেয়েছিলাম, যাবে? কোথায়? সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকের হচ্ছে থার্সডে, আমার ছুটির দিন, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 10:30, আর বাড়ি থেকে এখন বেরোচ্ছি, একটা দারুণ জায়গায় যাচ্ছি। যেতে যেতে তোমাদেরকে বলছি, জায়গাটা হচ্ছে আমার বাড়ি থেকে প্রায় 120 কিলোমিটার মতো, আর আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে হচ্ছে প্রশান্ত দা। তো এই হচ্ছে চলে এসছে প্রশান্ত দার বাইকে করেই দুজন যাচ্ছি। রেডি তো? একদম। আজকে একটা খুব ভালো জায়গায় নিয়ে যাবো তোমাকে, চলো। তো ওই একটা বাইকেই যাচ্ছি দুজন মিলে, চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের আমরা যে জায়গায় যাচ্ছি সেটা আরামবাগের কাছাকাছি, যার দূরত্ব কলকাতা থেকে প্রায় 90 কিলোমিটার। আর আমাদের প্ল্যান কিছুটা এরকম ছিল যে ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে সকাল 10টার মধ্যে ওখানে পৌঁছে গিয়ে সূর্যাস্তের আগে পর্যন্ত ক্যাম্পিং করব। কিন্তু সকালের সেই মুষলধারে বৃষ্টির জন্য আমাদের বেরোতেই বেলা 11টা বেজে গেল। তাই ঠিক করলাম আজকের ক্যাম্পিং নয়, তবে জায়গাটাকে ভালোভাবে এক্সপ্লোর করে আসা যেতেই পারে। ভালো লাগলে পরে আবার ক্যাম্পিং করার জন্য যাওয়া যাবে। তো আজকের আমরা যেখানটায় যাচ্ছি আর মাত্র 10 কিলোমিটারের রাস্তা বাকি রয়েছে, আর সেখানটায় গিয়ে দারুণ অ্যাডভেঞ্চার হবে। আর তার জন্য আমরা রাস্তায় এখন দাঁড়িয়েছি এক জায়গায়, এই সামনে দেখতে পাচ্ছ একটা বাঙালি হোটেল। এই হোটেল থেকে হচ্ছে আমরা আজকে দুপুরের খাবার নিয়ে নিচ্ছি। ওখানটায় গিয়ে ফরেস্টের মধ্যে, জঙ্গলের মধ্যে বসে আমরা দুপুরের লাঞ্চটা করব। এখন আমরা দাঁড়িয়ে রয়েছে হচ্ছে এইদিকে আরামবাগ, আর এখান থেকে এইদিকে হচ্ছে তোমাদের বর্ধমান রুটেরই মাঝখানটা এক জায়গায় আমরা দাঁড়িয়েছি, এখান থেকে দুপুরের লাঞ্চটা নিয়ে নিচ্ছি। তো বাড়ি থেকে প্রায় 120 কিলোমিটার রাস্তা পার করার পর একটা হোটেল থেকে দুপুরের লাঞ্চ প্যাক করে নিয়ে আরও খানিকটা এগিয়ে যেতেই মেন রোড ছেড়ে একটা কাঁচা পাকা রাস্তায় ঢুকে গেলাম। আর এইখান থেকেই লাল মাটির রাস্তা আর তার দুধারে চোখ জুড়ানো সবুজ ধানক্ষেত দেখে যেখানে যাচ্ছি সেই জায়গাটাকে নিয়ে এক্সপেকটেশন অনেকটা বেড়ে গেল। একটা ছোট্ট স্কুলও চোখে পড়লো, মমিনপুর শিশুআলয়, এবং তারপরেই আমরা প্রবেশ করলাম ভাবাপুর ফরেস্টে। এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে আরামবাগের কাছাকাছি ভাবাপুর ফরেস্টে। আরামবাগ স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে দ্বারকেশ্বর নদের তীরে অবস্থিত এই ফরেস্টে রয়েছে অর্জুন, সেগুন, সোনাঝুরি গাছের ঘন জঙ্গল। এবং এই ফরেস্টে তোমরা আসতে চাইলে কিভাবে আসবে সেটা ভিডিওতে আগে বলা থাকবে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে ভাবাপুর ফরেস্ট, আর এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দ্বারকেশ্বর নদ। কত সুন্দর নদ দেখতে পাচ্ছ, নৌকা পারাপার হচ্ছে। ওই পারে যদি তোমরা চলে যাও, ওই দিকটায় রয়েছে হচ্ছে বাগারপুর বলে একটা জায়গা রয়েছে ওই দিকটায়। আর যদি এ পারটায় তোমরা দেখো, সোজা ওই পারে যে ফরেস্টটা রয়েছে ওইটা হচ্ছে ভাদুর ফরেস্ট। আর এই নদের ধার বরাবর এই দিক থেকে যদি তোমরা চলে যাও, এইদিকে হচ্ছে চাঁদুর ফরেস্ট। এখানটায় অনেকগুলো ফরেস্ট রয়েছে। আরামবাগ থেকে আসার পথে এই চাঁদুর ফরেস্ট প্রথমে তোমাদের পড়বে, তারপর হচ্ছে এখানে ভাবাপুর ফরেস্ট। আর তার সাথে সাথে এইখানটা আজকে এখন ফরেস্ট আমরা তোমাদের ঘুরিয়ে দেখাবো। দারুণ ইন্টারেস্টিং জায়গা। যখন বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টিপাত হয়, বন্যায় কিন্তু হতে পারে, এই নদের জল উঠে কিন্তু পুরো এপারে
বন্যা হয়ে ভেসে যায়। আর শীতকালটা কিন্তু তোমরা মনে করলে এখানটায় পিকনিক করার জন্য আসতে পারো, খুবই একটা উপযুক্ত ভালো জায়গা। আর তার সাথে সবথেকে বড় কথা, আজকের আমরা দুপুরে লাঞ্চ করবো এইখানটায়। আমরা বাড়ি থেকে আসার সময় লাঞ্চ কিনে নিয়ে চলে এসেছি এইখানটা। এখন আমরা এসে একটা প্লাস্টিক বিছিয়ে বসবো, বসে কিন্তু আমরা লাঞ্চ করবো, ঠিক আছে? এই ফরেস্টের এই পার থেকে ওপারে নদী পারাপারের জন্য একটা নৌকাও রয়েছে, যেটা স্থানীয় মানুষদের সাথে সাথে সাইকেল ও বাইকও পারাপার করে। মারাত্মক ভিউ ভাই, সত্যিকালে মন জুড়িয়ে গেল। কলকাতা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে এত সুন্দর একটা জায়গা, হ্যাঁ ভাবা যায়? এরকম সুন্দর নদীর পাড়ে এসে দাঁড়ানো, কি দারুণ লাগছে। সূর্যটা দেখো লাগছে, সত্যি সূর্যটা আজকে সেই রকম সূর্যের তেজ নেই, তাই জন্যই বিশেষ করে এত মনোরম। আর বৃষ্টিও নেই, বেশ ভালো লাগছে কিন্তু। তো প্রশান্ত দা, তাহলে বলো, এই জায়গাটা আমি তোমাকে রিকমেন্ড করেছিলাম, তুমি আসতে চাইছিলে না, বৃষ্টি বৃষ্টি করে, কেমন লাগছে এবার এসে বলো? মনটা সত্যিকালে ফ্রেশ হয়ে গেছে। ভালো তো, আমি তোমাকে এরকমই সুন্দর সুন্দর জায়গার খোঁজ দিই। আমার ইচ্ছা ছিল নৌকাটা চড়ার, জানো? এবার আমার ইচ্ছা ছিল নদী পার হয়ে ওই পারটা গিয়ে দেখার, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে যতক্ষণ না নৌকা এই পারে আসছে। নৌকা সাধারণত 5-6 জন লোক না হলে চলে না, আর যেহেতু একটাই নৌকা তাই খানিকটা সময় অপেক্ষাও করতে হয়। তো আমরা ডিসাইড করি ততক্ষণ পর্যন্ত দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাক। তো লাঞ্চ করার জন্য আমরা এমন একটা জায়গা চুজ করি যেটা একেবারে পিকচার পারফেক্ট। আর যেহেতু এইখানটায় দুপুরের লাঞ্চটা করার প্ল্যান আগে থেকেই করা ছিল, তাই বাড়ি থেকে আসার সময় একটা প্লাস্টিকও সঙ্গে নিয়ে এসেছিলাম মাটিতে পেতে বসার জন্য। তো এই হচ্ছে আজকের আমাদের খাবার দাবার। তোমরা দেখতে পাচ্ছ ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, একটা মাছের মাথা দিয়ে একটা সবজি রয়েছে, আর বেগুন দিয়ে একটা সবজি রয়েছে। বিশেষ কিছু কিন্তু আহামরি কিছুই না, একদম সাদামাটা খাবার। আর সত্যি বলছে কি যে আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কেমন লাগছে? আমি সত্যি বলছি, আমার তো কটা বাজে এখন? 4:45, 4:50 বাজে। আমরা ইচ্ছা করে এরকম দেরি করলাম কারণ এখনও সূর্য কিন্তু অনেক উপরে আলো রয়েছে। আমরা এখান থেকে চেষ্টা করবো 5:30টার দিকে বেরিয়ে যাওয়ার। দুবেলা বাড়িতে বসে ভালোভাবে টেবিলে বসে খাওয়া বা হোটেলে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া, সেগুলো তো ডেলিকার জীবন। কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকের ভাইবসটা, বুঝতেই পারছি এখানটায় বসে এখন আমরা খাওয়া দাওয়া করবো। পরিবেশটা আলাদা, দেখতে পাচ্ছ পেছন দিকে পাখি ডাকছে, এখান দিকে নদীর বয়ে যাচ্ছে। আমি তোমাকে রেকমেন্ড করেছিলাম, তুমি আসতে চাইছিল না, সেটা বলো। সেটাই, এর জন্য ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে ছোট করবো না। চলে আসবে, ওটা জঙ্গলে এপারে ওপারে ফেলো না, কোথাও ফেলবো না, একদম জমি রাখো। সেগুলো এত সুন্দর পরিবেশ, জায়গাটাকে নষ্ট করলে হবেই না একদম। চলো শুরু করা যাক তাহলে। ভাত, মুসুর ডাল, আলু ভাজা দিয়ে মেখে, অসাধারণ অসাধারণ। তো সেদিন আমি লাইফে প্রথমবারের জন্য এরকম এক্সপিরিয়েন্স করেছিলাম। পশ্চিম আকাশে পড়ন্ত সূর্য, দ্বারকেশ্বর নদের ঠান্ডা কোমল হাওয়া, আর সাথে নানা রকম পাখিদের ডাক। এই সব কিছুর কম্বিনেশন আমার কাছে যে কোনো 5 স্টার হোটেলের খাবার থেকেও অনেক বেশি দামি ছিল। তো বন্ধুরা, আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেল। দুপুরবেলা তো আর নয়, বিকেল 5টা বেজে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল। এখানটা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু খেয়ে পুরো পরিষ্কার করে দিয়েছি। এখানটা আমরা কিন্তু কিছু ফেলে রাখিনি। আমরা যে জিনিসগুলো আমাদের সব এক্সট্রা ভেজা ছিল দেখতে পাচ্ছ প্লাস্টিকে করে নিয়ে নিয়েছি, যাওয়ার সময় রাস্তায় কোথাও ফেলে দেবো। আর এইবার কিন্তু আমাদের ভিডিও এখানে শেষ হচ্ছে না। এবার আমরা চেষ্টা করবো হচ্ছে নৌকা করে তোমাদের ওই পাড়টা নিয়ে একটুখানি দেখাবো। নৌকা এখন এই মুহূর্তে এই পাড়ে রয়েছে। তো চলো নৌকায় উঠে আর ওই পাড়টা যাই, গিয়ে তোমাদের ওই পাড়টা একটুখানি দেখাবো, দেখিয়ে তারপর আবার ফিরে চলে আসবো। তো খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম নদীর ঘাটে নৌকায় করে ওপারে যাওয়ার জন্য। এই তোমরা দেখতে পাচ্ছ একটা রাস্তা হচ্ছে এদিকটায়, উপরটায় আমরা গেছিলাম, আর একটা রাস্তা এদিকে নিচে নেমে যাচ্ছে। দেখতেই পাচ্ছ কতটা নিচে নেমে এসেছি, দেখো। ওই উপরে ছিলাম আর এখন নিচে নেমে এসেছি, কতটা নিচে দেখো, আরও নিচে যাচ্ছি। দু সাইডে দেখতে পাচ্ছ কিরকম মাটি ভেঙে রয়েছে। এইদিকে দেখো, আমার পিছনে এই দিকটা দেখো কীরকমভাবে ভেঙেছে, দেখো দেখো। তো এখন হচ্ছে চলে এসেছি আবার সেই নদীর পাড়ে, দেখতে পাচ্ছ নৌকাও দাঁড়িয়ে রয়েছে। তবে এখন কাকুরা এখানটায় পাড়টাকে ঠিক করছে। যখন আগের বারে এসেছিলাম তখন কিন্তু মানে একটু আগে যখন এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম জল এতটা নেই, জল কিন্তু অনেকটা কম ছিল, মানে জলে পা না দিয়ে উপরে ওঠা যাচ্ছিলো। কিন্তু এখন দেখতে পাচ্ছ তোমরা যতটা জল চলে এসেছে এখানে জলে পা না দিয়ে ওঠা যাবে না, মানে জল কিন্তু আবার বাড়ছে এখানে। আর একটা স্কুটিও দেখতে পাচ্ছ উঠে রয়েছে, স্কুটিও পার হবে। আর ওই পাড়ে দেখা যাচ্ছে দুখানা বাইক রয়েছে, উপর থেকে বাইকগুলো আবার এপারে আসবে।
এইবার নদীর এই পার থেকে ওই পারটা এতটাই কাছাকাছি ছিল যে ঘড়ি ধরে বোধহয় মাত্র 1 মিনিটেই আমরা পৌঁছে গিয়েছিলাম। তো নদী পার হয়ে এখন আমরা এই পারে চলে এলাম, আর এটাও কিন্তু আমরা ভাবাপুরের মধ্যেই রয়েছি। আর ওই পারে যে ফরেস্ট ছিল ওটা ভাবাপুর ফরেস্ট, আর নদীর এই পারের যে জায়গাটা, এই পারের জায়গাটাকে বলছে বাগাড়পুর, এরকম একটা নাম এই পারের জায়গাটা। আর হ্যাঁ, নৌকা পার হলাম। নৌকা পার হওয়ার খরচাটা তোমাদেরকে বলে দিই, জনপ্রতি 5 টাকা করে নেবে, আর বাইক প্রতি হচ্ছে 10 টাকা করে। মানে কেউ যদি একটা বাইক নিয়ে পার হয় তাহলে তার জন্য 15 টাকা লাগবে। খুবই যৎ সামান্য পয়সায় তোমরা, যদিও মাত্র 1 মিনিটের রাস্তা নৌকা পার হওয়ার, বেশি কিছুই না সেটা। তো এই পারটা এসে তোমরা দেখতে পাচ্ছ এই সামনে দিয়ে কিন্তু একটা খেলার মাঠ রয়েছে, ওখানটা সামনেটা কিন্তু খেলার মাঠ রয়েছে, সামনে একটা ছোট্ট কুঁড়ে ঘর রয়েছে, আর অনেক বাচ্চারা কিন্তু ওখানে ফুটবল খেলছে, একটা বড় ফুটবল মাঠ রয়েছে। তো যেমনটা তোমাদের বললাম, এপারে এই মাঠে দেখতে পাচ্ছ অনেক বাচ্চারা খেলা করছে, পিছনে রয়েছে। আর এই একটা ভাই রয়েছে, ভাইটাকে আমি জিজ্ঞেস করলাম যে এই পার থেকে রাস্তা কোথায় উঠছে। তো ভাই বলল এই যে বাইক আসছে দেখতে পাচ্ছ, মানে যেরকম রাস্তা আমরা এলাম এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে কিন্তু তারাপীঠ চলে যাচ্ছে সোজা। আর এখান থেকে আরামবাগ যদি যেতে হয় তাহলে আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই সহজে হবে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা, আর আমরা এই ভাবাপুর ফরেস্টটা ঘুরে দেখলাম। এখানটায় তোমরা আজকে দেখলে আমরা এসে এখানটায় দুপুরে খাওয়া দাওয়া করলাম, প্লাস ওই পারটাতেও গিয়ে তোমাদেরকে দেখিয়ে আনলাম। এবার তোমাদেরকে হচ্ছে বলে দিই, যদি তোমরা এই জায়গাটা আসতে চাও কীভাবে আসবে। দেখো, যদি কলকাতা থেকে তোমরা বাইক নিয়ে আসতে চাও, কলকাতা থেকে বাইক নিয়ে চলেই আসতে পারো। 100 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে কলকাতা থেকে। আরামবাগ এসে আরামবাগ পার করে তারপর বাঁ দিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, সেখান থেকে ভিতরের দিকে 2 থেকে 3 কিলোমিটারের রাস্তা, গুগল ম্যাপ ধরে তোমরা চলেই আসতে পারবে। আর যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তাহলে তোমাদের এসে নামতে হবে হচ্ছে আরামবাগ স্টেশনে। আরামবাগ স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা টোটো ধরে ডাইরেক্ট রিজার্ভ করেও আসতে পারো এই ফরেস্টে। এবার টোটোওয়ালাকে জিজ্ঞেস করবে তোমরা, অনেকে এই ফরেস্টটার নাম চাঁদুর ফরেস্ট বলেও বলছিল। তো চাঁদুর ফরেস্ট ওই পাশটাতেও রয়েছে, কিন্তু ওটা আরেকটু থেকে দূরে এগিয়ে এসে তারপর ভাবাপুর ফরেস্ট পেলাম আমরা। আর যদি তোমরা কম খরচা আসতে চাও তাহলে ট্রেন থেকে নেমে তোমরা স্টেশনের বাইরে থেকে টোটো ধরে তোমরা বাস স্ট্যান্ডে আসবে, মানে মেন রোড। বাস স্ট্যান্ড থেকে এসে বর্ধমানের দিকে যে সমস্ত বাসগুলো আসছে সেই সমস্ত যে কোনো বাস তোমরা ধরে বলবো হচ্ছে নৈশরার বাজার। নৈশরার বাজারে নামলে সেখান থেকে কিন্তু মাত্র একটুখানি হাঁটা পথ তোমরা এই ভাবাপুর ফরেস্টে চলে আসতে পারবে, ঠিক আছে। এবার এই জঙ্গলের শান্ত পরিবেশ আমার এতটাই ভালো লেগেছিল যে আমি ডিসাইড করি এইখানে আবার আসবো এবং ক্যাম্পিং করব। এবং স্থানীয় লোকেদের সাথে সেই বিষয়ে কথা বলে জানতে পারি যে এই জঙ্গলের মধ্যেই রয়েছে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস, এবং ক্যাম্পিংয়ের জন্য সেখান থেকে পারমিশন নিতে হবে। এবং ধীরে ধীরে তখন ভালোই অন্ধকার হয়ে যাচ্ছে দেখে আমরা আর দেরি না করে বেরিয়ে পড়ি সেই ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস খুঁজতে। এবং খুঁজতে খুঁজতে তখন আমরা এসে পড়ি আরও সুন্দর একটা জায়গায়। ভাই সাহেব, এতক্ষণ আমরা ওই দিকটায় বসেছিলাম, আসল সৌন্দর্য তো এই দিকটাতে। এতক্ষণ পরে এই দিকটা আমরা এলাম, দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এখানটা একটা ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস রয়েছে। আমরা অ্যাকচুয়ালি সেই অফিসটা একটু দেখতে যাচ্ছিলাম, জায়গাটা এতটাই ভালো লেগেছে, ভাবছিলাম ভবিষ্যতে কখনো এসে এখানটায় ক্যাম্পিং করে যদি রাত্রে থাকা যায়। তো তার জন্য লোকাল ওখানটায় কয়েকজন ছিল যাদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসে জিজ্ঞেস করতে। তো ওই অফিসটা যেদিকে সেদিকটা আমরা যাচ্ছিলাম, আর যাওয়ার পথে তোমরা দেখো ওই দিকটা যেরকম ছিলাম তার থেকে আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এই দিকটা দেখো সবুজ পুরো ঘাস, মানে পিকনিক করার জন্য এই দিকটা খুবই আশ্চর্য স্পট। এদিকে দেখো গরু চড়ে বেড়াচ্ছে, পুরো সবুজে ঘাস দিয়ে ঢাকা এই জায়গাটা। এই জায়গাটা আরও সুন্দর, আরও সুন্দর। তো তোমাদের তো আমি রেকমেন্ড করবো পিকনিকের জন্য, শীতকালে খুবই দারুণ একটা জায়গা হবে। যখনই তোমরা ভিডিওটা দেখো না কেন একবার কিন্তু অবশ্যই এই ভাবাপুর ফরেস্ট থেকে তোমরা ঘুরে যাও, দারুণ লাগবে, দারুণ লাগবে জাস্ট। সন্ধে ঘনিয়ে এসছে দেখে আমরা আর দেরি না করে আবার বেরিয়ে পড়লাম ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসটা খুঁজতে। তবে অফিসটা ছিল আমাদের খুবই কাছেই, কিন্তু যেহেতু জলকাদা জমেছিল তাই আমাদেরকে ঘুরে রাস্তা দিয়ে যেতে হলো। তো এই হচ্ছে বাঁ দিকে ফরেস্ট অফিস দেখতে পাচ্ছ, এখানটায় গিয়ে একবার জিজ্ঞেস করে আসি যে ক্যাম্পিং করা যাবে কিনা। তো এই দেখতে পাচ্ছ লেখা রয়েছে পাড়াদ্রা আউটপোস্ট টিম্বার ডিপো, চান্দুর বিট, আরামবাগ রেঞ্জ। তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে প্রবেশ নিষেধ, আর এই ভিতরে ফরেস্ট অফিস রয়েছে। ফরেস্ট অফিস থেকে জানতে পারলাম এটা যেহেতু একটা পিকনিক স্পট, তাই শীতকালে এখানে অনেক লোকই আসে, তাই আমরা ক্যাম্পিং করতেই পারি, কোনো অসুবিধা নেই। তবে রাত্রিবেলা থাকতে হলে সেই ক্ষেত্রে লিখিত চিঠি দিয়ে পারমিশন নিতে হবে। বন্ধুরা, আজকের আমাদের ভাবাপুর ফরেস্টের এই অ্যাডভেঞ্চার তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এবং এই ভাবাপুর ফরেস্টে ক্যাম্পিং এর ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে ক্যাম্পিং লিখো। আর সবশেষে এইরকম অ্যাডভেঞ্চার অথবা আমাদের দেশের ইতিহাস বা সংস্কৃতিমূলক ভিডিও
ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ফিরে আসছি খুবই তাড়াতাড়ি ইতিহাসের উল্লিখিত এক পৌরাণিক কাহিনী নিয়ে। ওই যাচ্ছে ওই চলে গেল, বন্ধ করো না।